দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি এই অনুষ্ঠানে। ইদানিং আমরা কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে। আমরা আজকে কথা বলবো ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে, তারা কি প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন সেই সব বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। চলুন তাহলে দেরি না করে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে কথা বলি, কি বলছেন তারা শিক্ষার্থীদের নিয়ে। দর্শক আমরা এখন কথা বলবো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থীর সাথে, সর্বমিত্র। প্রচার প্রচারণা কেমন চলছে? আবার তো আসলে শুরুর দিকে 18 তারিখ আপনি দেখেছেন যে কতটা বেশি হাইপ উঠেছে। সেটা সমালোচনা, আলোচনা, সমর্থক সব কিছু, নেগেটিভ পজিটিভ সব কিছু। কিন্তু আমি সেই প্রতিকূল পরিস্থিতি যেটা আমি পেয়েছিলাম সেটা আমি কাটিয়ে উঠেছি, এবং সেই জায়গা থেকে আমি অনেক বেশি সমর্থন পাচ্ছি, সবার অনেক অসংখ্য ভালোবাসা দেওয়া পাচ্ছি, এবং আমি অনেক বেশি কনফিডেন্ট সেই জায়গা থেকে, এবং আমি অনেক বেশি আবেগ আপ্লুত। একটা জিনিস আমাদের মানে সবাই সোশ্যাল মিডিয়াতে সবাই আপনার প্রশংসা করছে, সেটা হলো যে সাদিক কায়েম যেখানে ভিপি প্রার্থী শিক্ষার্থীদের সাথে খাওয়া দাওয়া করেছে, আবিদ ছাত্রদলের প্রার্থী খেয়েছে, কিন্তু আপনি স্ট্রংলি রিয়েল জিনিসটা বলেছেন যে যেটা আসলে মানসম্মত নয়, যেটার জন্য আমরা লড়াই করছি, যেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি, সেখানে গিয়ে আমাকে তো ফোকাসিং হওয়ার দরকার নেই। এই সাহসটা আসলে কীভাবে? প্রথমত সেদিন মিডিয়া পার্সন যারা আছেন তারা আমাকে বলেছেন, আমি 104 ব্যাচের কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে আপনি তাদেরকে আবার জিজ্ঞেস করেন যে তারা কেমন আছে, ক্লাস কেমন যাচ্ছে। আমি বললাম কেন, আমি এটা জিজ্ঞেস করেছি, আমি মন থেকে জিজ্ঞেস করলে আমি মন থেকে করব। আমি যদি এখানে কুশলাদি বিনিময় করতে চাই তাহলে মন থেকে করব, ফুটেজ নেওয়ার জন্য কেন? এখন সেটা সাদিক কায়েম ভাই হতে পারেন বা সেটা অন্য কোনো প্যানেলের যে কেউ হতে পারে। এখন কথা হচ্ছে তারা তো আসলে স্টুডেন্ট, এটা যদি ভিসি হতো বা প্রক্টর হতো, তারা যদি হলে গিয়ে খাবার খেতেন তাহলে সেটা একটা আলাদা বিষয়। কিন্তু যে স্টুডেন্ট সে সাধারণ শিক্ষার্থী থেকে যদি অসাধারণ শিক্ষার্থী হয়ে যায়, আবার মনে হয় শিক্ষার্থীরা তাদেরকে খুব বেশি ভালো করে নেবে না। আমি তো সাদিক ভাইকে নিজে, আমাদের কিন্তু যথেষ্ট গণতন্ত্র আছে, আমি সাদিক ভাইকে ডিরেক্ট আমি বলতে পারি, যেটা অন্য প্যানেলে আছে কিনা আমি জানি না। আমি সাদিক ভাইকে বলেছি ভাই এটা আপনি, এটা তো সাদিক ভাই বলেছে এটা মিডিয়া করছে, আমার তো কিছু করার নেই। আসলেই তাই, কিন্তু হ্যাঁ মানে আমাদের যে কোনোভাবেই হোক বিভিন্নভাবে পজিটিভ নেগেটিভ দিক থেকে সমালোচিত করার, আলোচিত করার, এগুলো অনেক চেষ্টা চলছে, এবং আমরা সেই জায়গা থেকে মিডিয়া যারা আছে তাদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করছি। ইভেন আপনি হয়তো দেখবেন আমি ইন্ডিভিজুয়ালি চলার চেষ্টা করছি। আমি যখন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা অনেকে বিভিন্ন মিডিয়ার যারা আছেন তারা ছবি তোলার চেষ্টা করছেন, এটা করছেন ওটা করছেন। আমি বলেছি প্লিজ ছবি তুলবেন না, আমি এখানে ফুটেজ খাইতে আসি নাই। আমার কথা হচ্ছে আমি যেই জায়গাটা আমি জানি যে খাবারের মান খারাপ, সেই জায়গায় আমাকে জাস্ট কেন দেখাতে হবে যে আমি একসাথে বসে খাবার খাচ্ছি? মানে আর কেউ সাহস পায়নি বা এইভাবে বলার মতো, এবং আপনি আপনার ভিপি প্রার্থীর এগেইনস্টও বলছেন, এই সাহসটা আসলে। ইয়েস, আমার কথা হচ্ছে আমার পা যে মাটিতে আছে আমাকে মাটিতে রাখতে হবে। আমি নেতা হয়ে যাচ্ছি, আমি শার্ট ছেড়ে পাঞ্জাবি পরবো, আমি এরকম মানুষ না। আবার কথা হচ্ছে স্ট্রিপ কাট টু কাট, আবার কথা এটা। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা জিনিস সেটা হলো যে আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে এবং আপনার ভোটার নাম্বার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা একসাথে। প্রথমত আমি অনেক বিষয় এখানে আসবে, তো সেই জায়গা থেকে অনেকে বলতে পারে যে সদস্য পদ থেকে সে এত কিছু করবে কিভাবে। আমি জাস্ট একটা কথাই যদি আমি শেষ করে দিই, কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনার ডাকসু পরবর্তীতে হবে কি হবে না। অনেকে বলছে যে ডাকসু ক্যালেন্ডারভুক্ত করতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু আমি মনে করি ডাকসু পরবর্তীতে হবে কি হবে না সেটা নির্ভর করছে নির্বাচিত প্রতিনিধির উপর। আপনারা জানেন কিনা আমি জানি না, একটা বড় বাজেটের একটা প্রকল্প আসছে, অনেক প্রার্থীর হয়তো বা সেই তো সেই দিকে কিন্তু অনেকটা চোখ থাকতে পারে যে টাকাটা আমি কোনোভাবে নয় করতে পারি কিনা। আমার কথা হচ্ছে আমি যদি নির্বাচিত হই, আমি সেই জায়গায় আমার কোনো কলিগ যদি এখানে টাকা নয়ছয় করার যদি কোনো ব্যাপার আসে, যদি আমাকে কাজ যদি বাধা দেয়, যদি এখানে পক্ষপাতিত করে, এখানে যদি স্বেচ্ছাচারিত করে, আমি ডিরেক্ট সেটা এক্সপোজ করে দিব। সেটা আপনি হয়তো আমার বোল্ড ভয়েস থেকে আপনি বুঝতে পারছেন যে আমি কতটা কী করতে পারি। তো সেই জায়গা থেকে, এবং প্রতি 2 মাস অন্তর আমি পুরো কার্যকালকে আমি 6 মাসে ছয় ভাগে ভাগ করে আমি আমার জবাবদিহি আমি করবো যে আমার কাজ আমি কতদূর করেছি, কতদূর বাকি আছে, কোনটা আমি পারছি না। তো সেই জায়গা থেকে আপনি হয়তো বা এনশিওর করতে পারছেন যে আমি এনশিওর করতে পারছি যে আমি কতটার আমি
কনফিডেন্ট, আমি কতটা কাজ করতে পারি সেই জায়গা থেকে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা তো আসলে, আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলি তো, আপনারা তো আসলে ঘাস খেয়ে আসেন নাই, আপনারা পরীক্ষা দিয়ে আসছেন। সো আপনারা এই জিনিসটা একটু বজায় রাখবেন। আপনারা বিরিয়ানি, কাচ্চি এগুলোতে আপনার বিক্রি হবে না, এবং আপনারা যদি বিক্রি হন তখন যদি দাসত্ব কায়েম হয় আবার আগের মতো করে, তখন কিন্তু দোষারোপ করতে পারবেন না। ওই দোষের দোষী আপনি নিজেই হবেন। কথা এটাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করবো যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে আপনি বেরোয় স্বতন্ত্র নির্বাচন করছেন, এবং মজার ব্যাপার হলো যে আপনার জায়গাটা তারা খালি রেখেছে, এটা আসলে কেন? দেখুন, আসলে বৈষম্য বিরোধী প্যানেল থেকে বেরিয়ে আমি স্বতন্ত্র ইলেকশন করছি, এবং আমি যেটা মনে করছি যে এই জায়গা থেকে আমার অনেক বেশি পসিবিলিটি আছে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, বন্ধুমহল রয়েছে, এবং যারা আমার পলিটিক্যাল অডিয়েন্স আছে, তাদের একটা মতামতকে আমি প্রাধান্য দিয়েছি। তাদের পক্ষ থেকে তাদের প্রত্যাশার জায়গা ছিল যাতে করে আমি এজিএস হিসেবে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করি। তো সেই জায়গা থেকে আমি এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং আমি মনে করছি যে প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসাবে আমার অবস্থানটা প্যানেলের চাইতে অনেক বেশি বেটার আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, তাদের প্যানেলে যেই খালি জায়গাটা রয়েছে সেটি রাখাটা কখনোই উচিত হবে না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেলটা রয়েছে, তো সেই প্যানেলটাতে আমি আশা করব যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আরও 2 জন প্রার্থিতা ঘোষণা করেছে সেই একই পদে, তো তাদের 2 জনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যাতে করে এই প্যানেলটাকে পূর্ণাঙ্গ করা হয়। এই নির্বাচনটা আসলে অনেক বেশি আনন্দঘন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এই জায়গাতে কোনো প্রতিহিংসার রূপ নেবে না, পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা সবসময় বজায় থাকবে, এবং আমাদের মধ্যে কিন্তু সেই সম্পর্কটা আছে। এবং আমরা পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হবে, আমরা তখন একসাথে আমরা হাসি খেলে আড্ডায় মেতে উঠি, এবং আমরা সবসময় কিন্তু একটা সম্প্রীতির ক্যাম্পাস কিন্তু আমরা সবসময় চাই। তো ডাকসু নির্বাচনটা হচ্ছে একটা কম্পিটিশনের জায়গা, একটা কম্পিট করার জায়গা। তো শিক্ষার্থীরা আসলে যাকে যোগ্য মনে করবে তাকেই আসলে ভোট দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত যা অযোগ্য কাউকে নির্বাচিত করে না। তো সেই জায়গা থেকে আসলে আমাদের মধ্যে কোনো দ্রুত থাকার সম্ভাবনা নেই। আমরা পরস্পরের প্রতি পারস্পরিকভাবে শ্রদ্ধাশীল এবং সম্প্রীতির রাজনীতি আমরা করতে চাই, এবং আমরা কিন্তু সবার প্রতি সবার একটা সহমর্মিতার জায়গা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা সবসময় রক্ষা করে এসেছি। হেভিওয়েট প্রার্থী আপনি সহ আপনার পদে যারা আছে সবাই, সব দল থেকে, আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে। দেখুন, আসলে হেভি ওয়েট বলতে যেটা বোঝানো হয়, কিংবা হেভি ওয়েট না, আপনি সহ বলেছি, আপনি সহ, এটা আসলে কিসের ভিত্তিতে বলা হয় সেটা আমার আসলে আমার বুঝে আসে না। না, আপনারা সবাই ক্যাম্পাসের পরিচিত মুখ, আপনারা জুলাই যুদ্ধে, এবং আপনাদের অবদান অনস্বীকার্য সেই জায়গা থেকে। আচ্ছা দেখুন, পরিচিত মুখ, কোনো কিছুতে অবদান অনস্বীকার্য, এই জায়গাটাতে আসলে এই বিবেচনা আসলে কাউকে ভোট দেওয়াটা উচিত বলে আমি মনে করি না। আমি মনে করি যে শিক্ষার্থীদের নিয়ে কার চিন্তা ভাবনাটা কি, আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে সে কী করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিতে আসলে তার পরিকল্পনাটা কি, আসলে সে ডাকসুতে লিডার হয়ে সে কি আসলে কোনো পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে, নাকি সে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে। এই জায়গাটাতে শিক্ষার্থীদের বিবেচনার কিন্তু জায়গাটা রয়েছে। তো শিক্ষার্থীদের আমি মনে করবো যে শিক্ষার্থীরা বিবেচনা করছে যে শিক্ষার্থীদের পক্ষে যারা কাজ করবে, এবং শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে যারা কথা বলতে পারবে, এবং যাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিশন রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, আমি মনে করবো যে শিক্ষার্থীরা তাদেরকেই পছন্দ করবে। তো শিক্ষার্থীরা এই জায়গা থেকে প্রত্যেকটা প্রার্থী তাদের ইশতেহারগুলোকে কিন্তু আসলে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে আসলে সে আমাদেরকে নিয়ে কি ভাবছে, তার চিন্তার জায়গাটা কি আসলে। তো আমি যেটা মনে করছি, অনেক শিক্ষার্থীর সাথে আলোচনা করে দেখলাম যে আসলে 90 সালের ডাকসুর প্রার্থীদের যেই ইশতেহার ছিল, এখন 2024 সালে এসে বা 2019 সালে ডাকসু হয়েছে, তো সেখানেও সেম ইশতেহার ছিল, পরিবর্তন কিন্তু আসলে হয়নি। তো এই জায়গা থেকে আবার 25-এর ডাকসুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সো কল্ড হেভিওয়েট প্রার্থীদের কিন্তু সেম আসলে সেই ইশতেহার রয়েছে। তো আমার যেটা মনে হয়, 90 সালের ডাকসুতেও যেই ইশতেহার ছিল, 19-এর ডাকসুতেও একই ইশতেহার, আবার তার পুনরাবৃত্তি করে 25-এর ডাকসুতে সেম ইশতেহার, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। তো কাজের কাজ কিছু করতে হলে আসলে আমার মনে হয় যে প্রবলেমের আসলে সূত্রপাতটা কোথায়, আসলে সমস্যার শুরুটা আসলে কোথায়, বা সমস্যার মূল কারণটা বা ব্যাকডোরে কোন কারণটা রয়েছে, সেটা আসলে অ্যানালাইসিস করা উচিত, এবং সে অনুযায়ী সমাধানের পথ কী হতে পারে, এবং সংস্কার কোন জায়গাটাতে সংস্কার করলে এই পুরো সমস্যাটার সমাধান হবে এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন হবে। শিক্ষার্থীরা তাদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবে, শিক্ষার্থীরা তাদের খাদ্যের মান উন্নয়ন হবে, শিক্ষার্থীরা গবেষণা ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় পাবে, শিক্ষার্থীরা তাদের একাডেমিক ক্যাম্পাস পাবে। তো এই বিষয়গুলো যখন উঠে আসবে, যখন সমস্যাগুলো সমাধান হবে, তখন আমার মনে হয় যে আমরা যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা চিন্তা করি, সেই বা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা আমরা ভাবি, সেই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমরা বাস্তবে পরিণত করতে পারবো। আপনার জন্য এবং আপনার প্যানেলের জন্য শুভকামনা। ধন্যবাদ। এখনো পর্যন্ত যে রেসপন্স পেয়েছি, খুবই ভালো রেসপন্স পেয়েছি আমি স্টুডেন্টদের কাছ থেকে। একা প্রচারণার ক্ষেত্রে হ্যাঁ কিছুটা ঝামেলা হয়, যে মানুষজনের ওইভাবে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়, বাট আমার ক্যাম্পাসে যে পরিমাণ মানুষ পরিচিত আছে, আই হোপ আমি একাও পারবো। আচ্ছা, আপনি তো
পনেরো জুলাই হামলায় পরিচিত মুখ ছিলেন ওই সময়, এবং আপনার সম্মানার্থে কিন্তু 6টা প্যানেল তাদের পদ ছেড়ে দিয়েছে, আপনার পদটা ছেড়ে দিয়েছে। এখন আপনি কি এটা কিভাবে নিচ্ছেন? এটা কি আপনার জন্য পজিটিভ, নাকি আপনি মনে করছেন যে প্রতিযোগিতার মাধ্যমে আসা উচিত ছিল? সত্যি বলতে যেই প্যানেলগুলো তাদের জায়গাগুলো ফাঁকা রেখেছে, এটা তাদের সাংগঠনিক ডিসিশন ছিল। এখানে আমার ব্যক্তিগতভাবে আসলে বলার কিছু নেই। আমি তাদের কৃতজ্ঞতা জানাতে পারি, বাট আমি মনে করি যেহেতু এটা নির্বাচন, আমি নির্বাচিত হয়েই আসতে চাই। স্টুডেন্টরা আমাকে যোগ্য মনে করলে তারা আমাকে ভোট দিবে। এমনিতে নির্বাচনী পরিবেশ যথেষ্ট উৎসব মুখর। আমাদের স্বতন্ত্র প্রার্থীরা সহ বিভিন্ন দলীয় প্রার্থীরা, প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। তো একটা জিনিস ভালো লাগছে, যেটা আমরা গত কয়েকদিন, বিশেষ করে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে আসছিলাম, যে ব্যানার, ফেস্টুন, যেগুলো আছে আপনার পেনা, এগুলো যেন নিষিদ্ধ করা হয়, শুধু লিফলেটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। তো এটা এতদিন অস্পষ্ট থাকলেও গত সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে এটাকে নিষিদ্ধ করাতে আমি খুবই আমি খুশি যে এই জিনিসটা করার কারণে যেটা হবে, স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সমূহভাবে একটা লেভেল প্লেইং ফিল্ডটা পাবে। তো এই কারণে এখন পর্যন্ত বলবো যে মাঠের অবস্থা ভালো। বাকি কিছু আশঙ্কা তো থেকেই যায়, সেগুলোকে আমরা আশঙ্কা হিসাবে না নিতে চাই। আমরা শিক্ষার্থীদেরকে বলবো ডাকসু নির্বাচন অবশ্যই হবে ইনশাআল্লাহ, সবাই উৎসব মুখর পরিবেশে প্রস্তুতি নিয়ে। গত ডাকসু তো ছিল শুধু ছাত্রলীগের ডাকসু, অন্য যারা ছিল আমরা যান হাতে নিয়ে তখন প্রচারণা চালিয়েছিলাম কোনো রকম। এটাকে প্রচারণা বলে না, কোনো রকম শুধু চেহারা দেখানো, তাও অনেক কষ্টসাধ্য ছিল। সেই তুলনায় এবার তো প্রার্থী যে পরিমাণ, সেটা দ্বারাই গত নির্বাচনের সাথে পার্থক্য বোঝা যাচ্ছে আর কি। নমিনেশন ফর্ম তোলার সময় থেকে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছিল। আমরা তো বারবার বলছিলাম, প্রশাসন থেকে এতদিন কিছু বলে নয়, গতকাল থেকে বলছিল যে লিখিত আবেদন লিখিত অভিযোগ দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন মাঠে এই পরিমাণ আচরণবিধি লঙ্ঘন ঘটতে পারে যে এগুলো নিয়ে লিখিত আবেদন করতে যাওয়া আরেকটা হ্যারাসের ব্যাপার। এখানে এটা হচ্ছে র্যাপিড অ্যাকশনে যেতে হবে। তো একটা জিনিস ভালো লাগছে যে যারা গতকাল যে ব্যানার, আমি নিজেও একটা লাগিয়েছিলাম শেষ না হয়ে, যে আমার ব্যানারটাও খুলবে, সবারটাই খুলবে, আমার কথা শেষ। আমার নিজেরও লস হয়েছে। আমরা যে বড় ব্যানার বানানোর জন্য আমাদের ফ্রেম করে ফেলছিলাম, অনেকগুলো ছাপিয়ে ফেলছিলাম, সবগুলো নিষিদ্ধ। তারপর আমি খুশি যে যেটা চেয়েছিলাম ওটা হচ্ছে। প্রশাসন একটু আগে আমার সামনেই অ্যাকশন দিতে পাঠিয়েছে যে যেই ব্যানারগুলো আছে বা ফেস্টুনগুলো আছে সেগুলো দ্রুত খুলে ফেলা হয়। তো এই দিক থেকে একটু স্যাটিসফাইড, যে ভালো লাগছে যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য তারা চেষ্টা করছেন। আচরণবিধির লঙ্ঘন ব্যাপারটা হচ্ছে যেহেতু প্রতিনিয়ত ঘটবে, এই জন্য প্রশাসনকে বলবো যে আপনারা র্যাপিড অ্যাকশন টিম গঠন করেন, যারা খুব দ্রুত, এটা হতে পারে যে আমাদের স্টেট অফিসের সাথে মিলে বা আমাদের প্রক্টোরিয়াল বডির সাথে এটা সমন্বয় করে যেন খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যায়, খুব দ্রুতই অ্যাকশন নেওয়া যায়। এই ব্যবস্থা করলে আশা করি নির্বাচনটা আরও সুষ্ঠু হবে, সুন্দর হবে। গতকাল যেটা ঘটেছে চারুকলায়, সেটার বাহিরে অন্য যেগুলো, ধরেন অনলাইনে যে সাইবার বুলিং, ওটা তো প্রশাসন ওনাদের হাতে করারও কিছু নেই। এটা যারা করছে সাইবার বুলিংগুলো খুব কমই ক্যাম্পাসের মধ্যে, বেশিরভাগই ক্যাম্পাসের বাহিরের। তো ক্যাম্পাসের মধ্যে যারা, তাদের ব্যাপারে যদি তারা তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে, যেমন গতকালের ঘটনায় যখন শিবির যেহেতু এখানে অভিযোগ দাখিল করেছে এবং তারা কয়েকজনকে চিহ্নিতও করেছে বলেছে, তো আমি এটাকে একেবারে পুরোপুরি হিজাবের উপর আক্রমণ বলবো না। কালকে যেহেতু তারা তাদের কয়েকজন প্রার্থীদের, ছেলে প্রার্থীদেরকেও তারা ছবি বিকৃত করেছে, তার মানে এটা হচ্ছে তারা সমন্বিতভাবে শিবিরের ব্যাপারে একটা বিদ্বেষ তারা প্রকাশ করেছে। তো সেখানে যেহেতু একজন হিজাবি নারী ছিল, অবশ্যই সেটা আমাদের কনসার্নের ব্যাপার। আমি নিজে ব্যক্তিগতভাবে লড়াইটা করেছি যারা হিজাবোফোবিয়া বিরুদ্ধে গত 2-3 বছর যাবত। ফলে এটা আমার জন্য বিগ কনসার্নের ব্যাপার। এই মাত্র আমি একটা ব্যাপার নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে ভোটার তালিকায় যে মেয়েদের ছবি যুক্ত হয়েছে, সেখানে একটা আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে যেসব মেয়েরা তাদের ছবি সরানোর জন্য বলেছে, তাদের তালিকা নিয়ে এসে মাত্র জমা দিলাম, এবং এখন এটা অনুমোদন করালাম যে যাদের তালিকা আসছে তাদের ছবি সামনে আর প্রকাশ করা হবে না। তো এই ধরনের উদ্যোগগুলো আমরা নিচ্ছি। তো আশা করি সবগুলো উদ্যোগ যদি সমভাবে হয়, আমি নির্বাচন কমিশনকে যথেষ্ট আগ্রহী দেখছি এই ব্যাপারগুলোতে, কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় তারা কোনো বড় দলের কাছে হয়তো একটু দুর্বল। তারা তাদেরকে এক্সট্রা সুবিধা দিচ্ছে বড় সংগঠনগুলোর কাছে, তাদেরকে ভয় পাচ্ছে বা কিছু একটা। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা ভয় পেলে হবে না, আমরা স্বতন্ত্র প্রার্থীরা আছি, স্বতন্ত্র প্যানেলগুলো আছি, আপনারা আমাদের সহযোগিতা নেবেন। কিন্তু আপনাদের যেটা দায়িত্ব, মৌলিক দায়িত্ব, মেরুদণ্ড সোজা রেখে আপনারা এমন একটা ডাকসু উপহার দিবেন যেটা ইতিহাস হয়ে থাকবে। এবং এবার এটা সুযোগ আছে, আমি মনে করি পিছনের কোনো ডাকসু এমন হয়নি। এবার নির্বাচন প্রশাসন কমিশন বলেন আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, তারা আমাদের বাংলাদেশের ইতিহাস না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা ডাকসু উপহার দেওয়ার মতো একটা পরিবেশ আছে। আমরা প্রত্যাশা করবো যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সেটা সফল হবে, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা চাই র্যাপিড অ্যাকশন নেবেন, যেখানে যেটা হবে র্যাপিড অ্যাকশন নেবেন, সাথে আমরা শিক্ষার্থীরা আছি ইনশাআল্লাহ। যে আমাকে তো সরাসরি বাধা দেওয়ার সুযোগ নেই, কারণ আমি যে ধরনের
ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে যেভাবে জড়িয়ে গেছি বা সবার সাথে যেভাবে আমার সুসম্পর্ক বোঝাপড়া আছে, কেউ সরাসরি বাধা দিবে সাহস কারণ নাই এখন পর্যন্ত। এটা তো ফেসিবেদন আমল ভয় পেতো, এখন তো আরও অবস্থা। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের কাছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটু বৈষম্যের শিকার হয় নানানভাবে। বিশেষ করে মিডিয়া ভাইরা মন খারাপ করতে পারেন, কিন্তু মিডিয়া হয়তো যারা আমাদের সামনে আপনারা আসেন রিপোর্টার, তাদেরও এটা হাত নাই মিডিয়া হাউসে। যেমন গতকাল একটা ঘটনা আমার কাছে, আমি যদি আপনাকে বলি যে আমাকে কয়েকটা টিভি থেকে টকশোতে ডাকার জন্য একজন ভাই চেষ্টা করছিলেন যে আমাকে যেন ডাকে। তো সে ব্যাপারে মোটামুটি সম্মত হয়েছিল কয়েকটা হাউস থেকে। তো গতকাল ওই ভাই আমাকে রিপোর্ট দিলেন যে ভাই আমি হাউসে বলার পর তারাও রাজি। আমি যখন পরে কল দিলাম তখন আমাকে বলতেছে যে না, এনাদেরকে কভার দেওয়া যাবে না, এটা আমাদেরকে কঠিনভাবে বলে দেওয়া হয়েছে। তার মানে কোনো কোনো জায়গা থেকে আমাদেরকে চাপিয়ে রাখার বা আমাদেরকে মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি এটা আমার শক্তি। আপনারা যত মিডিয়া থেকে আমাকে মাইনাস করার চেষ্টা করবেন, অত আমার শিক্ষার্থীরা আমার মিডিয়া হয়ে উঠবে। এবং আমি মনে করি যে এটা আমার শক্তি, যে মিডিয়া হাইপের উপর আমি নির্ভরশীল না, আমি একদম শিক্ষার্থীদের উপর নির্ভরশীল। আমি ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাব, বা আমার যে কাজ আছে আমার সাথে যারা আছে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছাবো। শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে, তারা আমার মিডিয়া হয়ে আমাকে ইনশাআল্লাহ ভোটে বিজয়ী করবে। ফলে আমাকে যদি কোনো বৈষম্যের শিকার হতে হচ্ছে বা করা হচ্ছে, সেটাকে আমি শক্তি হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। গতকাল আমরা প্রচারণা শুরু করার পর থেকে আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যাদের কাছে যাচ্ছি সবাই আমাদেরকে যেটাকে বলা হয় আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে, এবং শিক্ষার্থীদের সামনে আমরা মতবিনিময় করছি যে শুধু কেবল যে আমরা ইশতেহার দিব তা না, আপনারা কি ইশতেহার চান, কেমন চান, সে ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। সব মিলে অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। কেউ আমাকে কেন ভোট দেবে এটা আমি বলে দিতে পারি না, বাট আমি এতটুকু বলতে পারি যে আমি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করেছি। আমি শিক্ষার্থীদের যে সমস্যাগুলো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একটা সমস্যা জর্জরিত একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধান করার জন্য বিগত 5-6 বছর যাবত আমি কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি, নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি। রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যাগুলো সমাধানের জন্য আমার একটা কাজ এখনো চলমান, একটা বৃত্ত অ্যাপের অনুমোদনের অপেক্ষায় আছে, জানেন কিনা জানি না। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের সমস্যা নিয়ে আমি কাজ করছি, একটা বাসের ব্যবস্থা করার চেষ্টা করছি আমি, যেটা হয়তো ইউনিভার্সিটি আমি যদি নির্বাচিত আমি সম্পূর্ণ এটা সমাধান করবো ইনশাল্লাহ। নিরাপত্তা ব্যাপার নিয়ে কাজ করছি। তো আমি যেসব কাজ করেছি এবং এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আমার যে পরিমাণ বোঝাপড়া তৈরি হয়েছে বা তাদের কাছে একটা অ্যাকসেপ্টেন্সি তৈরি হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার আছে যে আমি দলের ঊর্ধ্বতে একটা স্বতন্ত্র প্যানেল গঠন করেছি, এবং এখানে যারা ক্যাম্পাসে খুব ভালোভাবে কাজ করে, যাদের অ্যাকসেপ্টেন্সে আছে, তাদের মধ্যে আমি মনে করি আমি একটু ভিন্ন। কারণ আমি হচ্ছে দলমতের বাহিরে গিয়ে একদম স্বতন্ত্র প্যানেল, দল নিরপেক্ষ একটা প্যানেল গঠন করেছি, এবং আমার যে অ্যাকসেপ্টেন্সিটা সেটা একদম ব্যক্তিগত জায়গা থেকে, স্বতন্ত্র জায়গা থেকে। ফলে শিক্ষার্থীরা যে জিনিসটা চাচ্ছে যে এখন আর পুরাতন রাজনীতি ফিরে না আসুক, তারা যদি সেই জিনিসটা না চায়, তারা এমন একজন প্রার্থীকেই খুঁজে নেওয়ার দরকার যে হচ্ছে এই দল নিরপেক্ষভাবে সব কিছু থেকে বের হয়ে কাজ করেছে, আগে থেকে কাজ করেছে, সামনেও করবে ইনশাল্লাহ। যেহেতু আমি আগ থেকে করেছি, ফলে আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে সামনেও আমি করব। আর আপনারা শুধু এই কারণে আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শুধু মুখে বলা হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এস্টাবলিশ হতে পারেনি। সবসময় সরকারের একটা প্রভাব এখানে থাকে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, এবং আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে এটা শিক্ষার্থীদের হাতে খুব বেশি নাই, প্রশাসনের হাতে। প্রশাসন যেন সে কাজগুলো করে, কোন কোন জায়গায় কাজ করতে হবে সে ব্যাপারগুলো খুব ভালোভাবেই জানি, কারণ হচ্ছে আমরা বিগত কাজ করে এসেছি। ফলে সেগুলো আমরা করতে পারবো যদি ছাত্ররা আমাদের উপর সেই আস্থা রাখে, আমার উপর সেই আস্থা রাখে, ইনশাল্লাহ সেই আস্থার প্রতিদান দিতে পারবো। ফলে আশা করি তারা আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করবে। প্রথমে আপনার প্যানেল সম্পর্কে জানবো, তারপরে আপনার সম্পর্কে। ইয়াস, প্যানেল আসলে উমামা ফাতেমা একজন বিপ্লবী, একই সাথে তিনি ক্যাম্পাসে অনেক দিন ধরে অ্যাক্টিভিজম করছেন। তো সেই জায়গা থেকে তার নেতৃত্বে একটি প্যানেল পাওয়া আমার আসলে সৌভাগ্যের ব্যাপার, এবং আমি বিশ্বাস করি যে তার যে ক্রেডিবিলিটি আছে, তার যে মতাদর্শ আছে, এবং তার যে বিপ্লবী ক্ষমতা আছে, সেই ব্যাপারে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ওয়াকিবহাল, এবং তারা ব্যালটে সেটার প্রমাণ দেবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে উমামা একজন, ঠিক আছে। তার বিপরীতে আছে আমরা দেখতে পাচ্ছি যে আবিদ আছে, ছাত্রদল থেকে, শিবির থেকে আছে সাদিক ক্যাম, তারপরে অন্যান্য প্যানেলও আছে। সেক্ষেত্রে এই হেভিওয়েট প্রার্থীদেরকে টপকে আসলে উমামার জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? আচ্ছা, আমাদের প্যানেলের মোটো হচ্ছে যে পলিটিক্যালি কনসাস একাডেমিক ক্যাম্পাস, আর একটা হচ্ছে নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ। তো এইখানে সে আসলে শিক্ষার্থীদের মাঝে আগেই বলে দিয়েছে যে আমরা আসলে পলিটিক্যালি কনসাস হতে চাই, একই সাথে আমরা একাডেমিক ক্যাম্পাস চাই, আবার দলীয়করণ চাই না।
তার মানে সে শিক্ষার্থীদের পালসটা ধরতে পেরেছে। সে বলেছে যে আমরা একাডেমিক ক্যাম্পাস চাই, আবার পলিটিক্যালি কনসাসও হতে চাই। তো শিক্ষার্থীরা হেভিওয়েট কিংবা অন্যান্য অত সব বিষয় বিবেচনা না নিয়ে তারা দেখবে যে শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করার আগ্রহকেই বেশি দেখাচ্ছে। এইখানে আপনি ছাত্রদল বলেন, শিবির বলেন, তারা কিন্তু প্রত্যেকটাই লেজুর ভিত্তিক সংগঠন এবং তাদের মাদার পার্টির পারপাস সার্ভ করার একটা বিষয় থাকে। সামনে যখন ক্ষমতায় ইলেকশন হবে, ন্যাশনাল ইলেকশন, সেখানে একটা না একটা পার্টি ক্ষমতায় যাবে। সো সেই ক্ষমতার পারপাস সার্ভ করবে কিনা কোনো ছাত্র সংগঠন কিংবা তাদের অন্যান্য অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনস, সেটা শিক্ষার্থীরা বিবেচনায় নেবে আশা করি। আপনার ম্যান্ডেট সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি আসলে ক্যাম্পাসে অনেক দিন ধরেই অ্যাক্টিভিজম করছি, পার্সোনাল অ্যাক্টিভিজম। একই সাথে জুলাই বিপ্লবে একদম ফ্রন্টলাইনে ছিলাম, সমন্বয়ক ছিলাম না অবভিয়াসলি। আমার একটি ধারণকৃত তথ্যচিত্র বিবিসি তার ডকুমেন্টারিতে ইউজ করেছে। আমার বিভিন্ন ফুটেজগুলো, মানে আমার তোলা ফুটেজ, আমার নিজের ফুটেজ না, আমার তোলা ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে এবং আমি ফ্রন্টলাইনে ছিলাম, 17 তারিখে ছিলাম। সো আমি মনে করি যে আমার যেহেতু একটা অ্যাক্টিভিজম আছে, আমার একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলার প্যাটার্ন আছে, একই সাথে আমি জুলাইতেও অ্যাক্টিভ ছিলাম, একই সাথে 71 মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং ক্যাম্পাসের বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে আমি অলওয়েজ কনসার্ন থাকি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সদস্য পদে শিক্ষার্থীরা আমাকে বিবেচনা করবে। আচ্ছা, আপনি এখানে আচরণবিধি নিয়ে একটা অভিযোগ জানাতে এসেছেন, সেটা আসলে কি? আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল বিকাল 4টা থেকে হচ্ছে প্রচারণার অনুমতি পেয়েছে সমস্ত প্রার্থীরা, কিন্তু একদম প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পরেই যখন প্রচারণা শুরু হলো, আমরা দেখলাম যে টিএসসি পুরোপুরি ব্যানারে ছেয়ে গেছে এবং রাতের পরে হচ্ছে 8টার দিকে, সম্ভবত 8টার দিকে প্রশাসন একটা নোটিশ দেয় যে কোনো ধরনের পিভিসি বা কিংবা হাতে লেখা ব্যানার, কোনো ধরনের ব্যানার ফেস্টুন ইউজ করা যাবে না। কিন্তু পুরো ক্যাম্পাস হচ্ছে গিয়ে আপনার শিবির বলেন, ছাত্রদল বলেন, আমাদের প্যানেলেরও কেউ কেউ হয়তো ব্যানার টাঙিয়েছে, সেটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এখন পর্যন্ত সেই ধরনের ব্যানারগুলা টিএসসিতে, কার্জন হলে, হলপাড়ায়, সমস্ত জায়গায় আছে এবং আমাকে প্রশাসন বলেছে যে তারা অ্যাক্টিভ অ্যাকশনে গেছে। আমরা একটু আগেও দেখেছি যে সব খুলে ফেলছে। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে ভাই, এইখানে টোটাল 500 জনের মতো ক্যান্ডিডেট এবং আমি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখানে 215 জন ক্যান্ডিডেট। তো আপনি যদি 6 ঘন্টার মতো এক্সট্রা বেনিফিট পান, টিএসসির মতো জায়গায় আপনার নামটা অত বড় করে শো করছে, সো সেক্ষেত্রে সে কিন্তু এক্সট্রা বেনিফিট পাচ্ছে এবং আমি কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছি না, সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে না এবং প্রশাসন বলছে যে তারা সরাচ্ছে। আপনি চিন্তা করেন, প্রশাসন এখন সরাচ্ছে, আজকে রাতে যদি আবার কেউ ব্যানার টাঙায়, সেটা খুলতে খুলতে তো কালকে দুপুর 12টা এবং সকালবেলা যখন ক্যাম্পাসে ছেলেমেয়েরা আসবে সেই নামটা বা সেই ফটো কার্ডটা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে দেখতে পাবে। আমি কিন্তু তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পারবো না, কারণ এত বড় ক্যাম্পাস, 40,000 শিক্ষার্থী, সেখানে 200-500 জন ক্যান্ডিডেটকে কেউ চিনবে না। সো আমি আমার কাজ দিয়েও যদি প্রমাণ করতে চাই, আমার তো সেটা শোকেস করা লাগবে। আমার তো সেই শোকেজের সুযোগ পাচ্ছি না। কেউ একজন তার টাকা আছে, তার দলীয় পার্টির ক্ষমতা আছে, সেই জন্য সে ব্যানার টাঙাতে পারছে, কিন্তু আমার কাছে টাকা নাই। আমি কীভাবে এত বড় একটা ব্যানার টাঙাবো? একটা ব্যানার করতে মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। সো আমি মনে করি যে প্রশাসনের এখনই উচিত ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া, সেই সাথে প্রত্যেকটা ফোকাল পয়েন্ট, যেমন ধরেন টিএসসি, কার্জন, হলপাড়া, সেই সমস্ত জায়গায় তাদের একজন করে প্রতিনিধি রাখা, যাতে নতুন করে কেউ ব্যানার টাঙাতে না পারে। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি ধরেন আবার কেউ ব্যানার টাঙায়, তাহলে আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ কী নেবেন? তো প্রশাসন আমাকে বলছে শো কজ করব। এটা তো আসলে হইতে পারে না। আপনি জাস্ট শো কজ করলেন, কিন্তু সে যে তার পাবলিসিটি সেটা তো পেয়েই গেল, আমি তো পাচ্ছি না। তো শো কজ কোনো সলিউশন হতে পারে না, সমাধান হতে পারে না। তাদের উচিত ইমিডিয়েট একটা টিম ফর্ম করে সমস্ত ফোকাল পয়েন্টে একজন একজন করে মেম্বার দিয়ে দেওয়া উচিত। শাহিন, আপনি আগামী 9 তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে জানতে চাও। মেইনলি দেখেন, আমাদের ইউনিভার্সিটিতে যেসব প্রবলেমসগুলো এক্সিস্ট করে, তার মধ্যে বড় দুইটা সমস্যা হইতেছে নিরাপত্তার সমস্যা মধ্যে সব কিছু ইনক্লুডেড, আর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ক্যান্টিন সমস্যা, খাবার সমস্যা, আবাসন সমস্যা, এগুলো তো আছেই। তো আমি মোটা দাগে হচ্ছে আমি যে ফিল্ডে আগে কাজ করেছি এবং আমার যে ফিল্ডে সবথেকে বেশি প্রবলেম ফিল করি, দুইটা জিনিস। একটা হচ্ছে ডাইভার্স কালচার, সেফার ক্যাম্পাস, এইটা হচ্ছে আমার ম্যান্ডেট। আমি চাই ক্যাম্পাসে সহাবস্থানের সংস্কৃতি হোক, কেউ কাউকে ঘৃণা না করুক। যে মেয়ে হিজাব পরে তাকে হিজাব পরার স্বাধীনতা দিতে হবে, যে মেয়ে জিন্স পরে তাকে জিন্স পরার স্বাধীনতা দিতে হবে। এই যে কালচারাল বোঝাপড়াটা, এইটা আমাদের খুব জরুরি। আমি এটা নিয়ে অলরেডি কাজ করেছি বিভিন্ন সময়। আমার একটা মিউজিক ব্যান্ড আছে কাসিদা, তো কাসিদার মূল মটোই ছিল যে এই মানে কালচারাল যে ইন্ডিয়ান হাজিমনি ছিল, এইটাকে ভাঙচুর করে ভেঙে আমরা বাংলাদেশপন্থী একটা কালচারাল একটা এন্টিটি দাঁড় করাবো। এটা সেকেন্ড হচ্ছে আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অলসো। সো আমার নিরাপদ ক্যাম্পাস বা সেফার ক্যাম্পাসে আমি কাজ করতেছি আজকে একদম ফার্স্ট ইয়ার থেকে 4-5 বছর ধরেই। সেই জায়গা থেকে আমার অন্যতম মেরিট হচ্ছে সেফার ক্যাম্পাস। আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই, বিশেষ করে সন্ধ্যা হওয়ার পরেই আমাদের যেসব দূরে হলের মেয়েরা আছে, সুফিয়া কামাল হল কিংবা কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল, এইসব জায়গা দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওইখানে যাইতে মেয়েরা ভয় পায়, অনেক ধরনের এম্বারেসমেন্টের শিকার হইতে হয়। তো আমাদের এই জায়গা নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা। তো মোটা দাগে এই হচ্ছে আমার ম্যান্ডেট। সো আমি মোহাম্মদ শাহিনুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ,
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার সেন্ট্রাল মেম্বার ক্যান্ডিডেট। আমার ব্যালট নম্বর 159, 1 দফা 5 আগস্ট 9 দফা। এই তো, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দেখে থাকবেন আমাদের প্রত্যেকে এমনভাবে দেওয়া হয়েছে যার যেখানে এক্সেলেন্সির জায়গাটুকু আছে। পলিটিক্সের বাইরে গিয়ে যেন হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য কিছু মিনিমাম কন্ট্রিবিউট করতে পারে, আমরা যেন নিজে থেকে কিছু ইনপুট দিতে পারি। আর আমার স্বাস্থ্য পরিবেশ বিষয়কের জায়গা থেকে আমার কথা হচ্ছে আমাদের যে হেলথ সেন্টার আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে এখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল। ইভেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে অপরিকল্পিত, যে কে দেখলে বোঝা যাবে সার্জিক্যাল ইউনিট যেটা ইমার্জেন্সি ইউনিট 2 তলায়, এবং সিঁড়িটাও এত সরু যে এখানে কোনো মুমূর্ষু পেশেন্টকে যে নিয়ে যাব সেই ক্যাপাসিটিটা নাই। এই যে অপরিকল্পিত একটা হেলথ সেন্টার এখানে করে রাখা হয়েছে, এটাকে পুনরায় রিবিল্ড করতে হবে। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি, এবং হচ্ছে যারা দক্ষ ডাক্তার, পর্যাপ্ত স্টাফ, নার্স সব কিছু এখানে এনশিওর করার পাশাপাশি আমাদের আর অনেকগুলো দাবি আমরা জানাই আসছি। হল পাড়া, বিশেষ করে মেয়েদের হলগুলো রাতে 10টার পরে বন্ধ হয়ে যায়, যে কোনো সময় ইমার্জেন্সিতে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তাদের এখানে প্রাইমারি হেলথ কেয়ার বা হচ্ছে মিনিমাম ফার্মেসিটুকু এনশিওর করা, এই দাবিগুলো আমাদের সবসময় ছিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা ফ্যাকাল্টি আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা অনুমোদন হয়ে তারপর বাজেট সংকট দেখা আটকে আছে, যেটা বাহিরের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে আলাদা মেডিকেল ফ্যাকাল্টি আছে, যেটা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, যেটা সিএমএইচ হাসপাতালের মতো করে স্পেশালাইজ সার্ভিসের জন্য, যে অনলি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড টিচার্স। তো এটা একটু ভয়েস রেস করতে পারলে যারা এই পলিসিগুলো নিয়ে কাজ করে এটা আদায় করা সম্ভব। এবং ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় বাজেট হয়েছে এবছর। তো এগুলো নিয়ে আমার পার্সোনালি অনেকগুলো প্ল্যান আছে, এবং হচ্ছে ইন্স্যুরেন্স খুবই অকার্যকর অবস্থায় পড়ে আছে, সেটাকে ক্যাশলেস মেথডে, অনলাইন মেথডে নিয়ে যাওয়া। পরিবেশ নিয়ে অনেকগুলো প্ল্যান আছে। আমাদের শহীদ মিনারটা একেবারে মাদকের অভয়ারণ্যতে পরিণত হয়েছে। পুরো ক্যাম্পাস আশপাশে তাকালে দেখবেন যে এখানে ময়লাগুলো পড়ে আছে, প্লাস্টিকগুলো পড়ে আছে, এটাকে কীভাবে সে নো টু প্লাস্টিক ক্যাম্পেইনে সবাইকে কালেকটিভলি এঙ্গেজ করা যায়, এরকম অনেকগুলো প্ল্যান প্রজেক্টের মধ্যে আছে। এবং সর্বসম্মতভাবে হচ্ছে স্বাস্থ্যের যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে খাবারের মান উন্নয়ন করা। সেটাকে আমরা যেহেতু প্রত্যেকে একটা ভেন্ডরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হলে খাবার, ক্যান্টিনগুলো, ক্যাফেটেরিয়াগুলো, তো সেই জায়গাটা যদি হচ্ছে একটা চেকলিস্ট প্রণয়ন করা যায় যে এই জিনিসগুলো আপনারা এনশিওর করলে আমরা ধরে নিব এই খাবারের মানটা ভালো, এই চেকলিস্টটা প্রয়োগ করার মাধ্যমে নিয়মিত তদারকির মাধ্যমে এই খাবারের মানগুলো উন্নয়ন করা যায়। তো এরকম অনেকগুলো জায়গা কাজ করার ইশতেহারে রেখেছি, ইশতেহার ছাত্রদের কাছে পৌঁছাবো। সবার কাছে অনুরোধ থাকবে, যাকে যোগ্য মনে হবে, যার দ্বারা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে তাকেই সমর্থন করুন। যোগ্য প্রার্থীদের হাত ধরে ক্যাম্পাস সুন্দরভাবে সেজে উঠুক। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত এবং সুন্দরভাবে সাজানোর জন্য। আপনাদের সমর্থনের মধ্যে আছে। আপনি যদিও প্রার্থী, আপনার নিশ্চয়ই এটা প্রথম ভোট? হ্যাঁ, এটা আমার প্রথম ভোট। আপনাকে যদি এজ এ শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করি, যে প্রতিদ্বন্দ্বী হিসেবে না, এই প্রথম ভোট নিয়ে আপনার অনুভূতি? প্রথম ভোট নিয়ে আমার অনুভূতি, আমি খুবই এক্সাইটেড, কারণ আপনি দেখবেন যে আমাদের ক্যাম্পাস ভিত্তিক যে সমস্যাগুলো, এগুলো কিন্তু তুলে ধরার জন্য কোনো একটা সিস্টেম্যাটিক ওয়েতে স্টুডেন্ট লিডাররা নাই। সো এখন যেহেতু ডাকসু হচ্ছে, তার মানে আমরা একটা সিস্টেম্যাটিক ওয়েতে কিছু স্টুডেন্ট লিডার পাবো যারা শিক্ষার্থীদের সমস্যাগুলোকে তুলে ধরবে। সো এটা ইটসেলফ খুব অ্যামেজিং একটা ব্যাপার, এবং আমি খুবই এক্সাইটেড। আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমি কিন্তু ইশতেহারগুলো পড়ছি। আমি দেখছি যে কিছু কিছু জায়গায় সবাই খুব জোরালোভাবে অবস্থান নিচ্ছে। আপনি দেখবেন যে ডিজিটালাইজেশনের ব্যাপারটা, এটা সবাই বলছে, নারীদের নিরাপত্তার ইস্যুটা, এটা সবাই বলছে। তো এই জায়গা থেকে খুব ভালো লাগছে যে ডাকসুকে কেন্দ্র করে আমরা কিছু কিছু দাবি যেগুলো কমন, এগুলো হয়তো বা আমরা দেখব যে পূর্ণ হবে। এবং শিক্ষার্থীদের কিছু প্রাণের দাবি আছে, আবাসন সংকট থেকে শুরু করে 1 বেড 1 টেবিল। সো এই দাবিগুলো আমরা খুব দেখছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা প্যানেলেরই কিন্তু ইশতেহারে আছে। 217 জন আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে, 216 জন আপনি বাদ। আপনি কিভাবে 217 জন থেকে বের হয়ে আসার প্ল্যান করছেন, বা আপনার ম্যান্ডেটটা আসলে? দেখুন, 217 জন প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে তাদের যোগ্যতার ভিত্তিতেই দাঁড়িয়েছে। আমি চেষ্টা করছি সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে গত ক্যাম্পাস জীবনে যা কিছু করেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি, এবং আমি আমার ভিশনটা স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যে আমি কী কী করতে চাই। আমি যদি বলি, আমি দীর্ঘদিন প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করেছি, আমি পরিবেশ নিয়ে কাজ করেছি, আমি একটা ইনক্লুসিভ এডুকেশনের জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছি ক্যাম্পাসে। তো সেই জায়গা থেকে আমি মানুষকে আমি কী কী করেছি এবং কী কী করতে পারি সেই জায়গাটা বলার চেষ্টা করছি, এবং অবশ্যই কিছু মানুষ থেকে অনেক পজিটিভ রিয়াকশন পাচ্ছি। তো আমি খুব আশাবাদী। বড় বড় দলগুলো থেকে, সব জায়গা থেকেই নারীদের সিকিউরিটির বিষয়ে কথাগুলো আসছে, আপনি এটা নিয়ে আসলে কি ভাবছেন? অবশ্যই আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে আমরা দেখেছি যে কর্মচারী দ্বারাও শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটেছে, রাইট? আর এখন আমি জানি না কেন যেন 24 পরবর্তী সময়ে মোরাল পুলিশিংয়ের ইস্যুটা এত বেশি বেড়ে গেছে।
এবং ঢাকা ভার্সিটির মতো একটা এলাকাতেও আমরা এই জিনিসগুলো দেখছি। এটা খুবই দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই এবং এটাতে আমি খুবই দৃঢ় প্রত্যয়ী। আমি চাই আমাদের একটা যৌন নিপীড়ন বিরোধী যে সেল আছে এটা অ্যাক্টিভ করতে এবং আমাদের দেখবেন যে ডিও অ্যাপস আছে, তো সেইখানে আমরা যদি একটা ইমার্জেন্সি বাটন ক্রিয়েট করতে পারি যে কোনো নারী যদি ক্যাম্পাসের আশেপাশে কোনো জায়গাতে সে অনিরাপদ অবস্থায় থাকে তখন সে দ্রুত তার ডিপার্টমেন্টের সাথে যদি কমিউনিকেট করতে পারে ওইটার থ্রুতে এবং আমাদের এই জিনিসটার মাধ্যমে মানে একটা অ্যাপসের মাধ্যমে আমরা যদি তাকে নিরাপত্তাটা দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে আরও মিনিমাইজ করতে পারবো। আমার প্রথম এবং সবচেয়ে প্রধান জায়গাটাই থাকবে এটা যে আমি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং ক্যাম্পাসে যৌন নিপীড়ন বিরোধী সেলটাকে অ্যাক্টিভেট করতে চাই। দর্শক, আজকের এই জনমত জরিপ অনুষ্ঠানে আমরা কথা বলেছি ডাকসু নির্বাচনের প্রার্থীদের সাথে। প্রার্থীরা তাদের ম্যান্ডেট তুলে ধরেছেন শিক্ষার্থীদের সামনে। এখন অপেক্ষার পালা শিক্ষার্থীরা কাকে বেছে নেবে, সেজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে জনমত জরিপের অন্য কোনো বিষয় নিয়ে।